আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে আমি চুয়াডাঙ্গা থেকে ঢাকা যাচ্ছি সোলো রাইডে। তো সোলো রাইডের ক্ষেত্রে অবশ্যই আপনারা কিছু সেফটি গিয়ার মেনটেন করবেন। যেমন হচ্ছে হ্যান্ড গ্লাভস পরবেন, যদি জুতা থাকে পায়ে জুতা অবশ্যই পরে নেবেন। তারপরে হেলমেট তো অবশ্যই মাস্ট, যদি পিলিয়ন থাকে পিলিয়নের অবশ্যই হেলমেট পরিয়ে নেবেন। অ্যান্ড ভাইজারটা সবসময় নামিয়ে রাখবেন। তো আমি যেহেতু সোলো রাইড করছি, আমার পেছনে ব্যাগ রয়েছে এবং পাশে সাইড একটা ব্যাগ রয়েছে, সেই অনুযায়ী আমি সেভাবে ব্যাগ করছি আর কি, যাচ্ছি। তো যাই হোক, আমার এভারেজ স্পিড আমি হয়তো বা 60 থেকে সামথিং রাখবো। কেননা আমি দেখছি যে 60 যদি রাখি আমি, আমার চুয়াডাঙ্গা থেকে প্রায় 222 কিলো মতো ঢাকা। তো এটাই আমার মনে হয় যে এনাফ আমার ঢাকা যাওয়া পর্যন্ত। প্রায় 3 থেকে 4 ঘন্টার ভিতরে আমি কমপ্লিট করে ফেলবো। আর এর আগের বার যখন কোনো সময় আমি ঢাকা যাইনি আর কি, সোলো রাইড বিশেষ করে ঢাকাও যাওয়া হয়নি, সেরকম আশপাশের জেলা ছাড়া কোনো জায়গায় দূরে সেরকম যাওয়া হয়নি। তো আজকে হয়তোবা কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো। তারপরে আমার সাথে রয়েছে অনলাইন 2.0, যেটা হয়তোবা আমার চ্যানেলে যারা আছেন তারা জানেন আমি এটা অনেকদিন ধরে ইউজ করছি। এবং আজকে আপনারা টপ নচ পারফরমেন্স যে কার বলে সেটা হয়তো আপনি বুঝতে পারবেন। এই বাইকের একদম আদ্য প্রান্ত সবকিছু আপনাদেরকে বলতে পারবো আমি। তো আমি যে ফোর্থ গিয়ারে চালাচ্ছি, আমার কখনো মনেই হচ্ছে না যে আমি ফোর্থ গিয়ারে চালাচ্ছি। আমার মনে হচ্ছে যে গিয়ার আর একটা পড়ে রয়েছে, সেটা কোনো দরকারই পড়ে না এরকম। গাড়িটা এত বেশি স্মুথ হয়ে গেছে। তার সাথে ইঞ্জিন অয়েল ইউজ করছে ম্যাক্সিমা প্রো প্লাস। তো ম্যাক্সিমা প্রো প্লাস অনেকে দেখি সাজেস্ট করে, তো সেই অনুযায়ী ম্যাক্সিমা প্রো প্লাস একটা কিনে নিলাম, প্রায় 1900 টাকার মতো দিছিল, ফুল সিনথেটিক। তো আমি এটা অনেকদিন যাবতীয় ইউজ করছি এবং এটা প্রো হোন্ডার থেকে অ্যাটলিস্ট আমি ভালো বলতে পারি, কেননা এর আগে আমি প্রো হোন্ডা ইউজ করছি। তো প্রো হোন্ডা থেকে এটার পারফরমেন্স অনেক ভালো পাচ্ছি আর কি। আর আমার যদি রাইডিং এক্সপিরিয়েন্সের কথা বলি, যে এখনো পর্যন্ত এই যে ভাঙাচোরা, তারপরে হাইওয়েতে কেবলমাত্র উঠলাম বলতে গেলে, তো রাইডিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে আর কি। বিশেষ করে ভাঙাচোরার ভিতরে ইউএসডি সাসপেনশনটা আমার অনেক বেশি ভালো একটা সাপোর্ট দিচ্ছে। এই যে ঝাঁকির ভিতরে আমার হ্যান্ডেলিংটা অনেক বেশি মানে পাতলা মনে হচ্ছে, হ্যান্ডেলটা যেরকম ভারী ভারী ফিল হয়, তারপরে ঝাঁকুনি যেসব ফিল হয় এগুলো একটু কম ফিল হচ্ছে আমার মনে হচ্ছে যে ইউএসডি সাসপেনশন থাকার কারণে। তো আমি চেষ্টা করবো যে সামনে যে সিডি রিল্যাক্স গেল তার সাথে যাওয়ার। কেননা আমি যেহেতু ঢাকা সেরকম চিনি না, আমার বারবার ম্যাপ দেখে যাওয়া লাগবে। তো ম্যাপ দেখে যাওয়ার থেকেও একটা সহজতর উপায় হচ্ছে যেসব বাসগুলা অথবা ট্রাকগুলা ঢাকায় যাচ্ছে তাদের পেছন পেছন চলে যাওয়া। আর এতে করে তাদের যদি জাস্ট ইন্ডিকেটর গুলো আমি খেয়াল রাখি, তাহলে হয়তোবা আমার অত বেশি সমস্যা হবে না। আর বাস যত দূর জায়গা নেয় আমার তো অত দূর জায়গাও লাগবে না আসলে, আমি হয়তোবা বাসের সাথে সাথে চলে যেতে পারি। একটা বাস চুয়াডাঙ্গা থেকে 4 ঘন্টায় কি 4.5 ঘন্টা 5 ঘন্টা এরকম ভিতরে চুয়াডাঙ্গা থেকে ঢাকা চলে যায়। তো হয়তো বা আশা করছি, দেখা যাক কতটা যেতে পারে। ট্যাঙ্কি ফুল করে নিয়েছি এবং দেখি অকটেন বুস্টারটা ঢেলতে পারিনি আমি। ঝিনাইদহ যে তারপরে আরেকটা ইয়েতে অকটেন বুস্টার ঢালছি, সেটা আমি একটা ভিডিও আপনাদেরকে অ্যাড করে দেবো এর সাথে। আমি আসছি জায়গা জুড়ে খালি দেখছি তামাক আর তামাক। আমার মনে হয় তামাকের কোনো ফ্যাক্টরি রয়েছে আশেপাশে, সেই তামাক সেখানে সাপ্লাই দেবে, এই জন্য সব গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে তামাকের গাছগুলা মানে শুকায়া তারপরে মানে প্রক্রিয়াকরণ করে আনে। এই যে বাম হাতে মনে হয় এদের কোনো কারখানা রয়েছে, বাম হাতে অনেক ভিড় রয়েছে, এখানে মনে হয় ঢুকাচ্ছে যত সম্ভব এগুলা তামাক। একসময় যে জমিতে ধান হতো এখন শুধু তামাক হচ্ছে, এই জন্য ধানের দাম বাড়তে আছে। আর এদিক মানে তামাকের দাম তারপরে কমছে না কোনো দিক থেকে, তামাকের দামও বাড়ছে বলতে গেলে, এই জন্য তামাকে লাভ বেশি। এই জন্য সবাই তামাক চাষ করছে। তবে তামাক চাষ করলে যে কতটা ক্ষতি হয় জমির, তারা শুধুমাত্র যারা চাষ করছে তারাই জানে। তবে তারা টাকার কাছে আর কি, কিছু করার নাই। এরকম ফাঁকা রাস্তায় রাইড করে আসলে মজাটাই অন্যরকম লাগে, চারপাশে দুপাশে গাছ থাকে আর ফাঁকা যদি রাস্তা থাকে তাহলে তো আসলে চালাতে অনেক ভালো লাগে। স্পেশালি হাইওয়েতে যখন আপনি রাইড করবেন তখন আপনি যে কোনো গিয়ারে থাকেন না কেন অ্যাটলিস্ট ট্রাই করবেন যে 5000 আরপিএম এর উপরে চালাতে। 5000 আরপিএম এর উপরে চালালে আপনার পিছনটা অনেক বেশি মানে ফ্রি থাকবে বলা যায়, আর গাড়ি কত ভালো স্মুথ চলবে আর কি। এটার অনেকগুলা বেনিফিট আছে যত সম্ভব, কিন্তু আস্তে চালানো আমার মনে হয় না ঠিক অতটা। যে 5000 আরপিএম এর উপরে রাখবেন যে কোনো গিয়ারে, আপনি 5000 আরপিএম এর উপরে রাখলে হয়তো বা একটু স্মুথনেসটা ভালো বুঝতে পারবেন। কেউ একজন আমাকে বলছিল যে রাস্তায় যখন রাইড করবা সেখন দেখবা যে তুমি মনে রাখবা যে তুমি বাদে সবাই পাগল। কেননা যখন আপনি রাইড করবেন তখন
আসলে কে কখন কোন দিকে মোড় দেবে তার কোনো ঠিক নেই। কখনো কোনো সময় ইন্ডিকেটর দিতেও পারে, কোনো সময় ইন্ডিকেটর নাও দিতে পারে। তবে এগুলো আপনাকে নিজের আয়ত্তে রাখতে হবে। নিজে যতটুকু স্পিড কন্ট্রোল করতে পারবেন ততটুকু স্পিডই চলবেন। এর উপরে স্পিড তোলার কোনো দরকারই নেই। বেশি স্পিড তুলে এখন তো নিজে যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে অবশ্যই সেই রকম স্পিড তোলার কোনো প্রয়োজনই পড়ে না। সেজন্য মনে রাখবেন সবসময় যে আপনি যখন রাইড করছেন একমাত্র আপনি ভালো, বাদ বাকি সবাই পাগল, এরকমটা ধারণা করে নিতে হবে। দাঁড়িয়ে রয়েছে, কখন আবার হাত মেরে যায় কোনো ঠিক নাই, এই জন্য স্পিডটা একটু কমিয়ে নিলাম। দেখা যাক কি করে, দাঁড় করাতেই পারে বলা যায় না। দেখা যাক। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, সব আছে। হ্যাঁ আছে। হ্যাঁ আছে, ঢাকা যাচ্ছি তো এই জন্য আর কি। আচ্ছা, যাবো। জাস্ট বলাতে ছেড়ে দিল, বিশাল বিষয় একটা, চেকিং করলো না কোনো কিছু না, জাস্ট ছেড়ে দিল। ভালোই, পুলিশ গুলো এখন ভালো হয়ে গেছে। মাগুরা জেলাতে আছি তো, মাগুরা জেলার পুলিশ হয়তো বা বেশি ভালো আর কি। এরকম কিছু কিছু জেলায় আছে যারা হচ্ছে চেক করে না, তবে ঢাকা এবং আমাদের জেলা বিশেষ করে চুয়াডাঙ্গাতে, ওরে বাবা বাবা ভাই, বলার বাইরে। এরা থাকা সত্ত্বেও যতবারই বলি না কেন, এরা যদি চেহারাও ছিঁড়ে ফেলে যে এর কাছে রয়েছে, তারপরেও হাত মারবে, কোনো না কোনো একটা খুঁত ধরবেই। দূরে চলে আসছি আমি এখন, মূলত মাগুরাতে চলে আসছি প্রায়। তো কোন যে দাঁড়াবো বুঝতে না পেরে শেষমেশ ভাবলাম যে এখানে একটু দাঁড়ায় নি, না ভালো লাগছে না অতটা। মানে প্রায় 70 কিলো এক টানা রাইড, এবং পেছনে ব্যাগ থাকার কারণে এটা হচ্ছে বড় সমস্যা। এই জন্য একটু দাঁড়িয়ে নি। বুস্টারটা আনছিলাম, বুস্টারটা ঢেলবো ঢেলবো ভাবছি, বাট কখন থেকে ভাবছি ভাবা হয়ে যাচ্ছে, ঢালা আর হচ্ছে না। দেখি অকটেন বুস্টারটা ঢেলে দেখি কেমন কি হয়। তো আমার এমনিতে লং রাইড করা হয় না অতটা, এই জন্য সমস্যা হচ্ছে, বাইকে সমস্যা হচ্ছে না। তবু দেখি ঢেলে দিয়ে। আমি পুরা 12 লিটার ট্যাঙ্কি ফুল করছি তো, এই জন্য একটা ফুল ঢেলে দিলাম। এটা কি নাম, কি ক্লাসি নাম যত সম্ভব। এটা আমার কাছে 70 টাকা নিয়েছে, যদি জোরাজোরি করেন তাহলে 60 অথবা 50 এরকম আপনার কাছে নিতে পারে হয়তোবা। তো এখানে যখন আপনি অনেকক্ষণ রাইড হয়ে যাবে তখন একটু হাঁটাহাঁটি করবেন, একটু বসতে পারবেন, অথবা ট্রাই করবেন যে চার দোকানে দাঁড়ানো যায় কি, কোনো চার দোকান পাইলে সবচেয়ে ভালো হয়। তবে এখানে আমি চাচ্ছিলাম যে গাছের ধারে ধারে বড় বট গাছের নিচে কোনো চার দোকান খুঁজতে, কিন্তু সেরকম পালাম না। সব জায়গায় রোদ আর অতিরিক্ত ভিড়, এই জন্য ভাবলাম যে এখানে একটু দাঁড়িয়ে নি। বুস্টার ঢালার পরে অনেকজনা বলে, আরে ভাই মাইলেজ বেড়ে গিয়েছে, আমার গাড়ির সাউন্ড চেঞ্জ হয়ে গিয়েছে, আমার তেল কম খাচ্ছে, গাড়ি অনেক বেশি স্মুথ হয়ে গিয়েছে। ভাই এগুলা পুরো একটা ফাউ কথা। এগুলো আসলে অতটাও পসিবল না। এটা এই যে পেট্রোলের আর কি, যেগুলা রোন বেশি, বাংলাদেশে সেগুলাকে অকটেন বলা হয়, একটু রোন বেশি। আসলে ইন্ডিয়াতে অথবা অন্যান্য দেশে সবগুলাই পেট্রোলই বলে। তো এই রোন হালকা দু এক বাড়ানোর জন্য, এবং ওই তেলের ভিতরে একটু মানে ময়লা থাকলে সেগুলো একটু কাটি দেওয়ার জন্য এই অকটেন বুস্টারটা ইউজ হয়। আহামরি সেই রকম পার্থক্য হতে পারে না। যদি মাইলেজের কথা বলেন, তাহলে যে রকম আপনার মাইলেজ পাচ্ছেন এভারেজ, তার থেকে হয়তো বা এক দুই বেশি পাইতে পারেন, এর উপরে আর কিছুই না। অক্টেন বুস্টার মেরে আপনার আহামরি অনেক বেশি পরিবর্তন হয়ে যাবে এরকম মানে ভাওতাবাজি বলা যায়। এটা হচ্ছে অক্টেন বুস্টার চালানোর জন্য এখন ইয়ে করছে। তাছাড়া আগে তো অক্টেন বুস্টার ছিল না, এসব তো ঝামেলাও ছিল না। আর এখন তেলে ভেজাল বাড়ছে বলে অক্টেন বুস্টারটা হয়তো বা আনছে, এটাই আর কি। মাগুরার ভিতরে তো, মাগুরার আমি ভাবছিলাম এর আগে যখন আসছিলাম তখন রোড গুলো অনেক ভালো ছিল, বাসে যখন যাই সেখন রোড গুলো অনেক ভালো দেখছিলাম। এখন দেখছি যে সব দিকে ডেবে ডেবে গেছে। মানে আমার যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটা অনেক বেশি লুজ হচ্ছে, কেননা পেছনের চাকা হঠাৎ করে দেখছি এদিক ওদিক নড়ানড়ি করছে, বিশেষ করে যে কোন জায়গায় গর্ত আসলে বোঝাও যাচ্ছে না। কেননা এই যে এই রাস্তাগুলা যেভাবে ডেবে রয়েছে আর কি, নিচু হয়ে গিয়েছে, মানে মিলে গিয়েছে অনেকটা, মানে কালারটা সেমই আছে বাট কোনো রকম বোঝা যাচ্ছে না। এই কারণে আসলে অনেক বেশি একটু ঝামেলা মনে হচ্ছে মাগুরা। তাছাড়া মোটামুটি শহরটা ভালোই লাগছে, দেখা যাক সামনে আর কি দেখতে পাই। তা আসলে রাইডার তার আমি পার করতে পারছি না কোনোভাবে। সে বারবার আমার ওভারটেক করে যাচ্ছে, আমি একটু জাস্ট ওভারটেক করেছি তার কোনোভাবে, সে মনে হচ্ছে খেপে গিয়েছে। হ্যাঁ, ভাইটা হচ্ছে পালসার ইউজার। আমরা তিনজন না অজান্তে মানে একটা ফ্রেন্ডলি রাইড যার বলে সেরকম দিচ্ছি আর কি।
যে সামনে রয়েছে 4B, তারপরে রয়েছে পালসার, এন্ড পেছনে আমি রয়েছি হর্নেট 2.0 নিয়ে। তাহলে কি করা যায়? ভাই হচ্ছে 4B কে একটু টক্কর দিচ্ছে আর কি। তো আমরা আসলে দেখি ফ্রেন্ডলি রাইড দিতে যেতে হয়তো বা ঢাকায় চলে যেতে পারে। আমি এখন কে কত দূর যাবে আমার আসলে জানা নেই। আমি 88-তে চালাচ্ছি, তারপরেও ভাইদের ধরতে পারছি না। আসলে এই ভাইরা একটু ভালো স্পিডেই যাচ্ছে। যাই হোক, আমি কখনোই স্পিডিং কে অতটা প্রায়োরিটি দেবো না। ওরে আল্লাহ, 94-তে যাচ্ছি। আমার বাইক হচ্ছে অনেক হালকা। বাইকটা সামনে ইউএসডি দেওয়ার কারণে এত বেশি হালকা হয়ে গেছে, আমার মাঝে মাঝে একটু সামনেরটা নিয়ে একটু মানে কেমন মতো লাগে। বাইকটা একটু ভারী হলে হয়তো ভালো হতো, অথবা আপনার পিলিয়ন নিলে সবচেয়ে ভালো হয়। আমি 93-94-তে চালিয়ে তাদেরকে ধরতে পারলাম না। পালসার ভাই অনেক দূর চলে গিয়েছে। আর কি করা, তাহলে দেখি আস্তে আস্তে যেতে থাকি। সামনে একটা না একটা সময় তো দেখা হবেই। আল্লাহ, ওদিক মানে শুধু মেঘ আর মেঘ। আর এদিক মানে আমরা যাচ্ছি, ওরে সে যদি বৃষ্টি নামে মাঝখানে, আমি কোনো কিছুই পরে আসিনি, কি যে অবস্থা হবে কিছু জানি না। ভিজতে ভিজতে যাওয়া যাবে না অবশ্যই। এই যে এই ভাইটা পালসার রাইডার হয়তো বা কোনো সমস্যায় পড়েছে, তাছাড়া তার দাঁড়ানোর কথা না, তার একটু ওভারটেক করে ফেললাম এবং আস্তে আস্তে যেতে থাকি। এই ব্রিজটা সুন্দর লাগে। ব্রিজটা আসলে নাম কি আমি জানি না, তবে মাগুরা জেলার শেষে এবং ফরিদপুর জেলার শুরুতে এই ব্রিজটা আসলে আছে। আর এখানে অনেকজন এই ছবি টবি ছাড়ে দেখি। জানি না আসলে সামনে কি অপেক্ষা করছে, যে পরিমাণে মেঘ করছে। আরে আল্লাহ, পদ্মা সেতু আর 97 কিলো, ঢাকা হচ্ছে 194। কোনোভাবে যদি পৌঁছিয়ে যাইতে পারি তাহলে তো বাচ্চা যায়। ভাবছি হয়তো বা বৃষ্টি হবে বৃষ্টি হবে, এই বলতে বলতে টুকটুক করে আগাতে আগাতে অনেক দূরে আগাই গেছে, এখনো পর্যন্ত বৃষ্টির দেখা পাইনি। বাট যে বাতাসটা হচ্ছে আর যা রাস্তা আর যা মোমেন্ট, ওয়াও। আসলে জানি না ক্যামেরা কেমন দেখা যাচ্ছে, কেননা অনেক বেশি ধুলাবালি উঠছে, হয়তো বা ময়লা টয়লা পড়ে যেতে পারে। বাট ওয়েদারটা আসলে হেভি সুন্দর, একদম ডার্ক স্টর্ম বলা যায় এরকম অবস্থা। শুধুমাত্র বৃষ্টিটা হচ্ছে না, অতিরিক্ত বাতাস হচ্ছে, আমাকে একদিক থেকে আরেক দিকে নড়িয়ে যাচ্ছে এরকম অবস্থা। আসলে অতিরিক্ত বৃষ্টি মানে বাতাস হচ্ছে একদম। হ্যাঁ, বৃষ্টিতে ফেসে গেছিলাম, এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে হালকা হালকা, তবে অত বেশিটা জোরে না, এই জন্য আর কি নেমে পড়লাম যে যা হয় হোক চলে তো যেতে হবে। এখনো প্রায় 70 কিলো মতো পর আমি যাব হচ্ছে তারপরে আরো 70 কিলো পরে তারপরে যাবো আমি ঢাকার ভিতরে। তো আমার তো দাঁড়িয়ে থেকে আসলে কাজ হবে না, অলরেডি প্রায় একটা মতো বাজতে আসলো, আমি প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি এক জায়গায় বৃষ্টি হওয়ার কারণে। তো ভাবলাম যে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, এই জন্য বেরিয়ে পড়লাম। দেখা যাক কি হয়। হ্যাঁ, টায়ার বাস্ট হয়ে গেছে এখানে, ফেটে গিয়েছে প্রায় টায়ার বাস্ট হয়ে। এরকম অহরহ হইতেই থাকে, এজন্য স্পিড সবসময় নিয়ন্ত্রণে রাখা উচিত। ভাঙার ভিতরে এন্টার করছি তো দেখলাম যে ভাঙায় ঢোকা মাত্র এই দেখছি যে ভাঙা 17 কিলো লেখা রয়েছে, ভাঙা এখনো ঢুকিনি। যাই হোক, তো ভাঙার আগের থেকেই ভাঙা। আসলে ভাবছি যে ভাঙার ভিতরে গেলে কি আরো বেশি ভাঙা পড়বে নাকি, নাকি রাস্তা নামকরণ কি করে ভাঙা হয়ে গেলো সেটাই ভাবছি আর কি। মনে হয় রাস্তাঘাট ভাঙার কারণে ভাঙা নাম পাড়ি দিয়েছে। প্রচুর ভাঙা এই পাশে রোড। আর বিশেষ করে বৃষ্টি হয়েছে, আমি ফরিদপুরের ও পাশে ছিলাম, বৃষ্টি হচ্ছিল, আর এদিক মানে এসে দেখছি কোনো বৃষ্টিই হয়নি এ পাশে। মানে পুরা জীবনটাই বড় লস মতো। একটু ওখানে দাঁড়িয়ে থাকলাম অতক্ষণ ধরে, প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, আর এখানে এসে দেখছি এক ফোঁটা বৃষ্টিও পড়েনি। আর ওদিক মানে প্রায় ভিজা ভিজা অবস্থা হয়ে গেছিল আমার। রাস্তার মাঝখানে মাঝখানে বেশিরভাগ জায়গায় এরকম অবস্থা হয়ে পড়ে রয়েছে। কোনো জায়গায় পেছনের চাকা পাংচার, কোনো জায়গায় সামনের চাকা, এরকম মাঝে মাঝে হতেই থাকে হাইওয়েতে। এগুলা আসলে নর্মাল বিষয় বলা যায়, কেননা প্রতিদিন সব রোডেই, সব জেলার রোডে এরকম করে থাকে প্রায়। তো ঢাকায় ঢোকার কাছাকাছি প্রায়। এখন হচ্ছে আমি যাব হচ্ছে ঢাকা। ঢাকা হচ্ছে মাত্র 12 কিলো, ঢাকা চলে আসছি। এক্সপ্রেসওয়ে দুইটাই পার করে আসছি। প্রথম এক্সপ্রেসওয়েতে 10 টাকা টোল, দ্বিতীয়টায় পদ্মা সেতু পার হয়ে যায় এক্সপ্রেসওয়েটা রয়েছে, ওটা 20 টাকা টোল আছে আর কি। ও, আর 12 কিলো মেবি 12 মিনিট মতো লাগতে পারে। তো আমার টোটাল প্রায়, যদি রাইড হিসাব করি তাহলে আমি প্রায় 4 ঘন্টা মতো লাগলো আসলে আসতে, যেটা আসলে বলা যায় মোটামুটি ভালো। তবে যেসব ইয়ে রয়েছে, বাস রয়েছে, সেগুলা আসলে রাত্রেবেলা অনেক বেশি ফাস্ট রাইড করে, প্লাস হচ্ছে
রাস্তা অনেকটা ফাঁকা থাকে, তো এই জন্য আরো তারা বেশি জোরে রাইড করে। বিশেষ করে আজকের রাস্তাটা অনেক বেশি ফাঁকা ফাঁকা ছিল, সেজন্য আমিও খুব তাড়াতাড়ি আসতে পারছি আর কি। তবে বেশি স্পিডিং করিনি, মানে মোটামুটি একটা ইয়েতে চলে আসছি। এই জন্য হয়তো বা একটু লেট হয়ে গেল, একদম কাটায় কাটায় 4 ঘন্টা মতো লেগে গেল প্রায় ঢাকায় যেতে। এখনো কিছু রাস্তা বাকি রয়েছে, প্রায় 12 কিলোমিটার মতো, দেখি যাইতে থাকি আস্তে আস্তে। আর এটা মনে হয় এক্সপ্রেসওয়ে এর মেইনটেনেন্স। হ্যাঁ, এক্সপ্রেসওয়েতে যখনই কোনো বিপদ আপদ হয় মনে হয় তখনই এরা যে হাজির হয়, তারপরে রাস্তাঘাট খারাপ হলে এরা ঠিক করে, এসব কাজ কাম করে। বাবুবাজার আর ঢাকা সামনে। আমি কোনো জায়গায় চিনি না, শুধু ঢাকা চিনি। ঢাকায় যাবো সোজা। এরকম হলে রোড না হলে হয় যে চুয়াডাঙ্গা ঢাকা আসলাম যে সোজা, তো সোজা মানে একই রাস্তা ধরে চলে যেতে হবে, যে কোনো ভাবে হোক ঢাকায় চলে যাবো। এত সুন্দর রাস্তাটা হয়েছে। সর্বোচ্চ গতির সীমা 80, আমি চলছে 82, কোনো প্রবলেম হবে নাকি? সামনে কেউ যতক্ষণ না থাকবে ততক্ষণ কোনো প্রবলেম নাই। সে আর একটু রেকর্ড না করলে হয়? আরে সেই শাহবাগ, যেই শাহবাগ নিয়ে কত কাহিনী, শাহবাগী শাহ, আর কিছু বললাম না তো। এই নিয়ে বহুত কাহিনী। তো রাস্তা বারবার ভুলে যাচ্ছি, এই জন্য এদিক ওদিক ভুলভাল করে চলে যাচ্ছি, আর জিজ্ঞেস করতে আসি যে কোন দিকে যাওয়া যায়, কোন দিকে যাওয়া যায়, সেই অনুযায়ী আস্তে আস্তে যাইতেই আছি। এখানে আবার জ্যাম বেঁধে রয়েছে, ভিডিও না করলে হয়? তো আমি আসলে ম্যাপ দেখে দেখে এদিক ওদিক যাচ্ছি, ম্যাপ দেখে যতটুকু পাচ্ছি ততটুকু যাচ্ছি, ততটা উপায় নেই, কিছু কিছু সময় উল্টোপাল্টা চলে যাচ্ছি, ট্রাই করছি ম্যাপ দেখে যাওয়ার জন্য। তো এখন আমি রমনার রাস্তা পেয়েছি, রমনার এই পাশ যেয়ে তারপরে দেখি কোন জায়গায় যাওয়া যায়, নিউ মার্কেট কোন দিকে আমি তো সঠিক জানি না, বাট দেখা যাক। ম্যাপ দেখে আর একটু দাঁড়িয়ে খালি ম্যাপ দেখছি আর হচ্ছে যাচ্ছি, এই হচ্ছে আমার কাজ এখন।